আসসালামু আলাইকুম। তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সেমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নারায়ণগঞ্জে দেয়াল ধসে মায়ের কোলে থাকা নবজাতকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর, কুমিল্লার ইপিজেড ও মাগুরায় হুড়োহুড়ি করে গার্মেন্টস থেকে নামতে গিয়ে আহত হন শতাধিক শ্রমিক। এছাড়া বিভিন্ন এলাকায় ভবনে ফাটল দেখা দিয়েছে, হেলে পড়েছে অনেক ভবন। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। হঠাৎ কয়েক সেকেন্ডের কম্পন। ছুটির দিনে সাত সকালে ভূমিকম্পে কাঁপল দেশ। তীব্র ঝাঁকুনি, ঘরবাড়ি, গাছপালা সবকিছুতে। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি অনেকের। যে অবস্থানেই থাকেন দ্রুত বের হয়ে আসেন আবাসস্থল থেকে। উঁচু ভবন থেকে বের হয়ে আসেন কর্মজীবী মানুষ। 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে কয়েক কিলোমিটার দূরে। হঠাৎ করে দিয়ে ফ্যান সহ পুরা ভিডি লড়তেছে, পাকা পুরা কেমন মনে হয় যে মরমর খেয়ে ঘর থেকে বাইরে যেতে, এরকম একটা ভয় ভীতি সৃষ্টি হয়ে গেছে সবার। ফলাফল আতঙ্ক হয়ে গেছে, আমরা আতঙ্ক হয়ে গেছিলাম। ভূমিকম্পের সময় দেশের কোনো কোনো জেলায় ভবনের ভিতরে শোনা যায় আতঙ্কিত বাসিন্দাদের চিৎকার, কান্না। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাইলকান্দাইল ইউনিয়নে সড়কের পাশে একটি দেয়াল ধসে পড়ে মা ও তার কোলে থাকা সন্তানের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবজাতক ফাতেমার। আহত হন মা সহ আরো দুজন। এই ইট সমস্ত ইটটি আমরা ওদিকে দিকে সরাইয়া লাশ বার করছি। এর ছোট বাচ্চা মারা গেছে, এরে বার করছি। আর দোজনেরে ধরাধরি করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করাইছি। ঘরের ফার্নিচার, আসবাবপত্র সব কিছু কাঁপা। অনেক ভয়াবহ ভূমিকম্প দেখলাম আমার লাইফে। শক্তিশালী ভূমিকম্পে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন শতাধিক শ্রমিক। এছাড়া দেশের বিভিন্ন স্থানে হেলে পড়ে ভবন। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। কুমিল্লা ইপিজেটে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অর্ধ শতাধিক শ্রমিক। আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েন অনেক নারী। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সতর্ক থাকতে এবং ভবনগুলোর নিরাপত্তা যাচাই করার পরামর্শ বিশেষজ্ঞদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় বাংলাদেশ। ভূমিকম্প প্রবণ হলেও ক্ষয়ক্ষতি কমাতে নেই তেমন কোনো প্রস্তুতি। বিশেষজ্ঞরা বলছেন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের কারণে মাঝারি ভূমিকম্পেই ক্ষয়ক্ষতি হয়েছে। এখনই ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সেই সাথে বড় পরিসরে সচেতনতা ও সতর্কতামূলক প্রশিক্ষণের তাগিদ তাদের। নুন হোসেনকে সাথে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। ভয় আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে পড়েন অনেকে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও প্রাণ ঝরেছে বেশ কয়েকজনের। তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন অনেকে। শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়ে অনেকটা ট্রমার মধ্যে নগরবাসী। বড় আর্থকুয়েক না, তাতেও ঢাকায় দেখা যাচ্ছে ঢাকার চারিদিকে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ঢাকায় গুলশান বলেন, উত্তরা বলেন, মোহাম্মদপুর বলেন, সব জায়গায় বিল্ডিংয়ে কিন্তু ছোটোখাটো ক্র্যাক আছে। অনেকে স্বীকার করবে না, কিন্তু সব বিল্ডিংয়ে ক্র্যাক আছে। 5.7 ম্যাগনিটিউডে কিন্তু এই পরিমাণে ড্যামেজ হওয়ার কথা না। তার মানে আমাদের ভবিষ্যতে যখন একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক আসবে, কী পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আমাদের একটা আইডিয়া দিয়ে গেছে আজকে। আর ভূমিকম্পের তো আর্লি ওয়ার্নিং দেওয়া যায় না, পূর্বাভাস দেওয়া যায় না। ভূমিকম্পের হলো প্রেডিকশন বলি, প্রেডিকশন করা যায়। প্রেডিকশন হলো ভূমিকম্পের হিস্ট্রি এবং তার ভূতাত্ত্বিক কন্ডিশন অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে অতীতে এখানে এই ভূমিকম্প হয়েছে, এত অন্তর অন্তর একটা ভূমিকম্প, এটা এত বছর পর হতে পারে। তো এই ধরনের স্টাডি আমাদের অত ডিটেল নাই। ভূমিকম্পে এত বড় ঝাঁকুনি ও শক্তিশালী হওয়ার কারণ, ভূতাত্ত্বিক কাঠামো অনুযায়ী বাংলাদেশ 3টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উত্তরে তিব্বত প্লেট, পূর্বে বার্মা সাব প্লেট এবং পশ্চিমে ইন্ডিয়া প্লেট। এগুলোর বিস্তৃতি 3500 কিলোমিটার। দেশের ভেতর দিয়ে যাওয়া ইন্ডিয়া বার্মা
টেকটনিক প্লেটে গেল 100 বছরেও বড় কোনো ভূমিকম্প হয়নি, তাই এই প্লেটে জমেছে দীর্ঘদিনের সঞ্চিত শক্তি। এই সংযোগটা এতদিন আটকে ছিল, সবশেষ ভূমিকম্পের কারণে সংযোগটা খুলে গেছে। দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের বিষয়ে সতর্ক করা হলেও ক্ষয়ক্ষতি কমাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে জানান বিশেষজ্ঞরা। আমাদের নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের বিল্ডিং কোড মেনে আমরা করতে পারি, কিন্তু পুরনো বিল্ডিংয়ে তো কোনো কোড নাই। তার মানে আমাদের এটাকে চিহ্নিতকরণটা ফার্স্ট প্রায়োরিটি, সেই চিহ্নিতকরণের কাজটা শুরু করতে হবে। এখন গত সরকার বলেন এবং এই সরকার বলেন কেউ কিন্তু এদিকে নজর দেয়নি। টার্কি আর্থকোয়েকে একটা বিল্ডিং থেকে 10 জন মানুষকে বের করতে খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা, তেল পড়েছে, যন্ত্রপাতি লেগেছে। কিন্তু একটা 5 কাঠা প্লটের 6তলা বাসাকে মজবুতিকরণ করতে কিন্তু 50 লাখ টাকা খরচ। তা আপনি কি উদ্ধার করবেন নাকি আপনি ইনভেস্টমেন্ট করবেন ভবনটাকে ভূমিকম্প সহনীয় করতে? ছোট ছোট ভূমিকম্প হচ্ছে, এ দিয়ে এনার্জি রিলিজ হয়। আবার আমরা আরেকটা থটও আছে, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। হ্যাঁ, তো এতে করে বাংলাদেশে যেহেতু 7 ম্যাগনিটিউড ভূমিকম্পের হিস্ট্রি আছে, 7 ম্যাগনিটিউড হতে পারে, কিন্তু কখন হবে এটা বলাটা কিন্তু কঠিন। 20 সেকেন্ডে মাঝারি ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দিক বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে সরকার, প্রত্যাশা সকলের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। দেশের গণতন্ত্র উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন উৎসব মুখর করতে, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে সশস্ত্র বাহিনীকে আহ্বান জানিয়েছেন তিনি। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একান্ত সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। জাতীয় সঙ্গীতের সুরে রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াও অংশ নেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করা হয় ভূমিকম্পে হতাহতদের স্মরণে। এ সময় দেশের সকল সংকটে সশস্ত্র বাহিনী নিজেদের জীবন উপেক্ষা করে এগিয়ে আসে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকার বাহিনীগুলোর আধুনিকায়নে গুরুত্ব দেয়নি। দুঃখের সাথে বলতে হয় যে ফ্যাসিস্ট আমলে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের এসব পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করেছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি হবে আশা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সশস্ত্র বাহিনীকে। নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে। সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি সবার নজর কাড়ে। কিছু সময় একান্ত সাক্ষাতে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারপারসন। এরপর অন্যান্য রাজনৈতিক দলের সাথেও সৌহার্দ্য বিনিময় করেন প্রধান উপদেষ্টা। 3 বাহিনীর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা আর যে কোনো জাতীয় দুর্যোগে সশস্ত্র বাহিনীর উপর নির্ভর করে পুরো জাতি। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করার মহান দায়িত্ব তাদের নিতে হবে। সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, সেনাকুঞ্জ, ঢাকা। এর আগে সকালে দেশের সব সেনানিবাস, নৌঘাটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাটের মসজিদসমূহে দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতার যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঢাকা সেনানিবাসে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক দেবার পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শিখা নির্মাণের পাশে রাখা বইয়ে সই করেন। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে সম্মিলিতভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেন। নতুন করে দূষণের কবলে দখল দূষণের খ্যাতি পাওয়া শহর ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেই দূষণের কারিগর রাজনৈতিক নেতারা। প্রাণের নগরী এখন রং বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ঢাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কার্যকরী আইন না থাকা আর রাজনৈতিক প্রভাবের কাছে হার মানতে হচ্ছে নগর প্রশাসনকে। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানী এখন মজেছে নির্বাচনের ডামাডোলে, আর শহরের নান্দনিকতা চাপা পড়েছে বিভিন্ন দলের ব্যানার ফেস্টুনে। কেউ কেউ শুধু দেয়ালে পোস্টার সাটিয়েই ক্ষান্ত হননি, ঝুলিয়েছেন বড় বিলবোর্ড। এমন দৃষ্টি দূষণ থেকে বাদ যায়নি মেট্রো রেল কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনাও। নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত করেছে প্রায় সব দলগুলোই, আর তারপরই প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেগা সিটি ঢাকা। এমন পরিস্থিতিতে 2 সিটি কর্পোরেশনও অসহায়। আইন বলছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া দেয়াল লিখন বা অননুমোদিত জায়গায় পোস্টার লাগালে সর্বোচ্চ 50,000, সর্বনিম্ন 5,000 টাকা জরিমানার আওতায় আসবেন। জেল হতে পারে সর্বোচ্চ 30 দিন। এই আইনকেই অপরাধের সুযোগ হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা। শহরের নান্দনিকতা রক্ষায় সেই শাস্তি যথেষ্ট না। আইনে একে বলা আছে যে নির্দিষ্ট জায়গা ব্যতীত অন্য জায়গা যদি লাগানো হয়, সরকার বা সিটি কর্পোরেশন এই আইন 2012-তে প্রণীত হওয়ার পর 10 বছরে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে নেই বা অনুমতি সাপেক্ষে। এই নির্দিষ্ট জায়গায় 2022 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা শহরে 52টা জায়গায় নির্দিষ্ট জায়গা করে দিয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে সেই 52টা জায়গায় কিন্তু পোস্টার লাগানো হয়নি। পোস্টার লাগানো হচ্ছে মেট্রো রেলের পিলারে, পোস্টার লাগানো হচ্ছে স্কুলের দেয়ালে, বাসাবাড়ির দেয়ালে। বিগত কিছুদিনে পরিচ্ছন্নতা অভিযানের আওতায় 2 সিটিতে প্রায় কয়েক লাখ পোস্টার, ব্যানার অপসারণ করেছে নগর প্রশাসন। যাদের নামে পোস্টার লাগানো হচ্ছে কয়েক দফায় তাদেরকেও সতর্ক করা হলেও সুফল নেই বলে দাবি কর্মকর্তাদের। ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগালে এটা কিন্তু যেই দলগুলো লাগাবে এটা তাদেরও ইমেজের ব্যাপার, কারণ এটা কিন্তু কেউই পছন্দ করে না। যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ওই কমপ্লায়েন্সটাও কিন্তু ওই দলটাকে আরও বেশি গ্রহণযোগ্য করবে। শুধু রাজনৈতিক দল না, এখানে অন্য সংগঠনও আছে, তাদেরকে আমরা অবহিত করব। আমরা চিন্তা করছি অবহিত করলে যেন মানে উদ্দেশ্য হলো যে নগরীকে দৃষ্টিনন্দন রাখা, এটা একটা মূল উদ্দেশ্য। পাশাপাশি আমরা এই বিষয়টি তাদেরকে অবহিত করবো, তারা যেন তাদের নিজস্ব পোস্টারগুলো এখান থেকে সরে নেয়। আমরা চিঠি নিই। তবে কর্মকর্তারা আশা করছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেকটাই নিয়ন্ত্রণে আসতে পারে এই পরিস্থিতি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নিজেদের ঐক্যে ফাটল ধরলে পতিত ফ্যাসিবাদ সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, গণতন্ত্রের চর্চার মধ্যে ধমকের কোনো স্থান নেই, তাই ধমক দিয়ে কোনো লাভ হবে না, বরং নিজেদের কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর উচিত হবে জনগণের দুয়ারে যাওয়া। জনগণই বেছে নেবে তারা কাকে গ্রহণ করবে। তিনি বলেন, ফ্যাসিবাদীদের অপরাধের বিচারের রায় ঘিরে পুরনো কায়দায় আগুন সন্ত্রাস নিয়ে আবারও দুর্বৃত্তরা মাঠে নেমেছে। সামনে জাতীয় নির্বাচন, আর একটি মহল নির্বাচনী পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করছে। গণতন্ত্রের মধ্যে ধমক দিয়ে তো লাভ হবে না, কারণ ধমক দিয়ে ওই 5ই আগস্ট 24-এ দেখেছেন কিভাবে পালিয়ে যেতে হয়। বরঞ্চ ধমক না দিয়ে জনগণকে ভালোবেসে
জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে, আজকে যদি আমাদের মধ্যে কোনো বিভাজন হয় তাহলে লাভ হবে কাদের? লাভ হবে ওই পতিত বা পলায়নকৃত স্বৈরাচারের। দুর্নীতিবাজরা টাকা দিয়ে ভোট কিনতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলেও কেউ সাহস করে বলতে পারবে না তাদের দলের লোক দুর্নীতি করেনি। গোলাম পারওয়ার আরও বলেন, কোরআনের বিধান ছাড়া সুশাসন কায়েম হবে না। সকালে খুলনার ডুমুরিয়ায় আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র গণজামায়াতে কথা বলেন তিনি। গণজামায়াতে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জাকসু জিএস মজহারুল ইসলাম। ৫ই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন? হিন্দুদের বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ঠিকাদারি, ঘের ব্যবসা, বালুঘাট, সমস্ত হকার মার্কেটগুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে। পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে। রাজধানীর কাজীপাড়া মেট্রো স্টেশনের কাছে মেট্রো রেলের ট্র্যাক থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট। বোম ডিসপোজাল ইউনিট জানায়, রেল লাইনে দুটি ককটেল পাওয়া যায়, সেগুলো বিস্ফোরিত হয়নি। পরে উদ্ধার করে ককটেলগুলো একটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। এদিকে ভূমিকম্পের পরপরই মেট্রো রেলের নির্মাণ পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড রেল চলাচল এবং স্টেশন পর্যবেক্ষণ শুরু করে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের পরপরই তারা লাইন, স্টেশন, ভবন সহ স্থাপনা পরীক্ষা করেছে। ভূমিকম্পের পরে মেট্রো রেলে কোনো সমস্যা পাওয়া যায়নি। কাল রাজধানী ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২৫। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিষয় নিয়ে বার্ষিক এই সম্মেলন বিষয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংবাদ সম্মেলনে বলা হয়, বৈশ্বিক শক্তি বিন্যাসের পরিবর্তন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চল ও এর বাইরের নিরাপত্তা, অর্থনীতি ও জলবায়ু নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে এবারের আসরের প্রতিপাদ্য বিরোধ, বিভাজন ও পুনঃসমীকরণ। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুধু আমন্ত্রিতদের জন্য উন্মুক্ত। এই সম্মেলনে প্রায় ২০০ জন বক্তা এবং ৮০০ প্রতিনিধি অংশ নেবার কথা রয়েছে। এই সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক নানা প্রসঙ্গ গুরুত্ব পাওয়ার পাশাপাশি নীতি নির্ধারণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। আগামীকাল দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন ঘিরে সাজ সাজ রব ক্যাম্পাস জুড়ে। সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম এনামুল্লাহ। এরই মধ্যে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, আবাসিক হল সহ সকল ভবনে আলোকসজ্জায় সেজেছে। তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন সহ সৌন্দর্য বর্ধনকারী পতাকায় পুরো ক্যাম্পাসে চলছে উৎসবের আমেজ। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচ থেকে ২০তম ব্যাচের ৮,০৩৩ জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেছেন। জামায়াতে ইসলামের ক্ষমতায় গেলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা ৮ আসনে দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ডক্টর হেলাল নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের নেতৃত্বে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বাধীনতার পর ৫৪ বছর যেসব দল ক্ষমতায় এসেছে তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষ আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। মতিঝিল উত্তর থানা আমির SM শামসুল বাড়ির সভাপতিত্বে ও থানা সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পেঁয়াজের ঝাঁঝ না কমতেই বাজারে বেড়েছে আলুর দাম। প্রতি কেজি আলুতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা, বস্তা প্রতি বেড়েছে ৫০০ টাকা করে।
অন্যদিকে শীতের সবজির বাজারে উত্তাপ এখনো কমেনি। চড়া দামে বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি ও বেগুন। আরও থাকছে ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে। মধ্যবিত্তের তরকারি হিসেবে আলু খুব পরিচিত। সারা বছর তেমন বাড়েনি আলুর দাম, বলা চলে অনেকটা স্থিতিশীল ছিল। হঠাৎ করে এক লাফে বেড়েছে 5 থেকে 7 টাকা কেজি প্রতি। এলাকা ভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। অন্যদিকে এখনো ঝাঁজ কমছে না পেঁয়াজের। গত 21 দিন ধরেই 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারিতেও প্রভাব পড়েনি বাজারে। এর সময় আলুর দাম এভাবে বাড়ে আমি দেখি নাই। পেঁয়াজের বাজার মোটামুটি একটা স্থিতিশীল আছে। গত সপ্তাহে 110 টাকা বিক্রি হয়েছে, এটা এই সপ্তাহে 110 টাকা থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। তবে বিষয়টি মানতে নারাজ ক্রেতারা। তারা অভিযোগ করে বলছেন, সরকারের মনিটরিং এর অভাবেই সিন্ডিকেটের হাতে জিম্মি পেঁয়াজের বাজার। টিসিবির যদি কার্যক্রম বাড়ানো যায় তাহলে এই সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারটা, এটি মনে হয় একটা ব্যালেন্স হতো আর কি। প্রকৃতিতে বইছে শীতের আমেজ। বাজারে ভরপুর শীতকালীন সবজি থাকার কথা থাকলেও তুলনামূলক কম। এর সুযোগে বাড়তি দামে বিক্রির প্রতি ঝোঁক বিক্রেতাদের। ঠান্ডা জন পড়ে যাবো তো ইনশাল্লাহ আমদানিও বেশি হবে, মানে দামও কমে যাবে। আর 15-20 দিন এই শীতের সময় যদি আপনি কোনো জিনিসের দাম 120-এর কমে না পান, তাহলে তো এখানে বাজারে আসাটা উচিতই না। বাজারের দরদাম তো আসলে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। চাল, ডাল, তেল আগের দামেই বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা ডজনে। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু ও মুরগির দাম। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। গ্রাম বাংলার সার্বজনীন উৎসব নবান্নকে কেন্দ্র করে গ্যালারি দ্য ইলিউশনসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পকর্ম প্রদর্শনী। রাজধানীর লালমাটিয়ায় এই গ্যালারি যেন পরিণত হয়েছে নবান্নের রঙে রাঙা শিল্পলোকের এক নিবিড় উঠোনে। 21 জন চিত্রশিল্পীর ভিন্ন ধারার 40টি শিল্পকর্মে উঠে এসেছে নতুন ধানের সুবাস, গ্রামের মানুষের মুখরিত ব্যস্ততা, মাটি আর আকাশের মেলবন্ধন। রং, রেখা আর আলোর ভাষায় শিল্পীরা তুলে ধরেছেন উৎসবের আনন্দ, প্রত্যাশা আর মাটির মানুষের সহজ সরল জীবনচিত্র। প্রদর্শনীটি চলবে 29 নভেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত। প্রকৃতিকে উপজীব্য করে রাজধানীতে অনুষ্ঠিত হলো ডট আর্টিস্ট গ্রুপের 3য় পর্ব দলীয় চিত্র প্রদর্শনী। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়েছেন 12 জন সদস্য শিল্পী এবং খ্যাতনামা অতিথি শিল্পী মনিরুল ইসলাম, রশিদ আমিন সহ আরও 10 জন। প্রকৃতি থেকে সংগৃহীত প্রাণ রস আর অনুভূতিকে কেন্দ্র করে শিল্পীরা ভেঙেছেন সীমানা, সাজিয়েছেন রং, রেখা আর কল্পনার নিজস্ব গল্পের 40টি ক্যানভাস। জল রং, অ্যাক্রিলিক ও তেল রঙের বৈচিত্র্য দর্শকদের সামনে খুলে দিয়েছে প্রকৃতির অনুপম রূপের নতুন জানালা। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে 25 নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।